4 মাসের মধ্যে এত হিউজ আর রেকর্ডেড ক্লাস অনেক জমি প্রায়োরিটি শুড বি মেডিসিন অ্যান্ড ইয়োর বডি ঘুম হতো মোটামুটি 4 ঘন্টা। আই ওয়াজ লাইক ये क्या हो गया আমি তো পুরো ডিলেমায় ছিলাম যে আমার টাইম ছিল 3 মাস আগে থেকে। তখন তো আমার ঘুমের স্কেডিউলে তুমি জিজ্ঞেস করো না x 3x 4x পর্যন্ত চালিয়েছি মক রিভিশনস ওইদিকে এক্সট্রা ক্লাস চলছে আর এদিকে আমার ইন্টারনাল এদিকে ভাইভা এদিকে সিলেবাস একদম মানে বুলেট ট্রেনের স্পিডে। হ্যালো এভরিওয়ান দিস মি লিনা আর আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো আমার এএনএম জিএনএম এর এক্সামের জার্নি, যেখানে আমি শেয়ার করবো তোমাদের সাথে আমি কিভাবে অনার্সের পাশাপাশি টাইম ম্যানেজ করতাম, কিভাবে পড়তাম, ব্লা ব্লা। তোমরা প্রিভিয়াস ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো আর এত কিউরিওসিটি দেখিয়েছো আমার জার্নির ব্যাপারে, তো আমি ভিডিওটা না নিয়ে থাকতে পারলাম না। আমি কলকাতা থেকে এসে এতটা বিজি হয়ে গেছিলাম, বাট স্টিল তোমাদের কমেন্টগুলো আমাকে মোটিভেট করেছে ভিডিওটা বানানোর জন্য, তো আমি ভিডিওটা বানাই। তো চলো লেটস গেট স্টার্টেড। সো ফার্স্ট অফ অল তোমাদের ফার্স্টে যেটা জানা জরুরি সেটা হচ্ছে আমার কন্ডিশনটা কেমন ছিল, আমি কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমার জার্নির সময়। ওকে, তো আমি 3rd ইয়ারে পড়ছিলাম তখন, আর ইংলিশ অনার্স চলছিল। তোমরা যারা আমার ভিউয়ার্সদের মধ্যে ইংলিশ অনার্সে আছো তারা প্লিজ একটু এই কমেন্ট সেকশনে এসে জানাবে, তাহলে আমার একটু ভালো লাগবে। ওকে, তো ইংলিশ অনার্সে কতটা প্রেশার হয় তোমরা সবাই জানো। সেখানে আমার ফাইনাল ইয়ার চলছিল, তো অনেক প্রেশার ছিল। আর তার সাথে সাথে আমি এনএম জিএনএম প্রিপারেশন নিচ্ছি, পড়ার প্রেশার ছিল হিউজ। আর তার পাশাপাশি আমি এমন একটা ইউনিভার্সিটিতে পড়তাম যেখানে 75% অ্যাটেন্ডেন্স মাস্ট ছিল। তো তোমরা বুঝতে পারছো প্রেশারটা কতটা বেশি ছিল, মতলব সোনায় সোহাগা একটা ব্যাপার, বুঝতেই পারছো। ওকে, আমি ফার্স্ট ডের দিকে যখন এক্সামের অনেক আগে 5-6 মাস আগে, হ্যাঁ, তখন আমার মোটামুটি সিলেবাসটা কমপ্লিট ছিল। ওকে, তো এক্সামের মোটামুটি 4 মাস আগে আমি কোচিং নিয়েছিলাম। দেন ওখান থেকে যখন পড়াটা স্টার্ট করলাম তখন আমি রিয়ালাইজ করলাম যে আমি যেটা কমপ্লিট করে রেখেছি ওটা একদমই বেসিক, মতলব জাস্ট কনসেপ্ট আমার মাথায় আছে, ওটার রিলেটেড আরও যে অনেক টপিক হবে, আরও যে অনেক কোয়েশ্চেন্স আসতে পারে আমি ওটা জানতাম না। আমি লিটারালি ব্লার। আমি যখন কোচিংটা নিলাম এক্সামের 4 মাস আগে আমি টোটালি ব্লার কি আমি 4 মাসের মধ্যে এত হিউজ আর রেকর্ডেড ক্লাস অনেক জমে গিয়েছিল। ওকে, ওরা প্রায় সিলেবাস শেষের দিকে চলে এসেছিল। তো আমি অনেক ডিপ্রেসড হয়ে গেছিলাম যে আমি করবো কীভাবে এতগুলো ম্যানেজ। তো সিলেবাসটা দেখার পরে আর রেকর্ডেড ক্লাসেসগুলো দেখার পরে আমার মাথা পুরো হ্যাং হয়ে গেছিলো। আই ওয়াজ লাইক ये क्या हो गया আমি তো পুরো ডিলেমায় ছিলাম যে আমার পুরো সিলেবাস কমপ্লিট আছে, এখানে তো আমার কিছুই হয়নি। দেন আমি আমারকে মোটিভেট করলাম। ওকে, সত্যি বলতে আমি একা মোটিভেট করতে পারিনি, আমি অনেক কান্না করছিলাম তখন, অনেক ডিপ্রেসড হয়ে গেছিলাম। আমাকে আশেপাশে আমার ফ্রেন্ডসরা, আমার ক্লোজ মানুষগুলো আমাকে প্রচুর মোটিভেট করেছে যে না অ্যাটলিস্ট স্টার্ট করো। ওকে, তো দেন আমি রেকর্ডেড ক্লাসগুলো কীভাবে আমি রেকর্ডেড ক্লাসগুলো 2x 3x 4x পর্যন্ত চালিয়েছি। ইয়েস, ইউ হার্ড মি রাইট। আমি লিটারালি ইংলিশের যে ক্লাসগুলো ছিল ওগুলো আমি 4x এ চালিয়ে দেখেছি। ইয়েস, আর যেগুলো ফিজিক্স সেগুলো একটু বোঝার ব্যাপার থাকে, তো আমি 2x এ, মতলব আমি 2x এর নিচে কোনো ভিডিও দেখিনি। আমি 2x 3x 4x পর্যন্ত ভিডিও চালিয়ে দেখে তো মোটামুটি তোমার 3 মতলব 2 মাসের মধ্যে, ঠিক আছে, আমার অনেকটাই কভার হয়ে গেছিলো। ওকে, আর আরেকটা কথা যে আমি মক তখনও পর্যন্ত দেওয়া স্টার্ট করিনি। ওকে, যখন এক্সামের 2 মাস বাকি তখন আমার মোটামুটি ক্লাসেসগুলো হয়ে গেছে, বাট এক্সেপ্ট ম্যাথ অ্যান্ড লজিক্যাল রিজনিং। আমি ভেবেছিলাম লজিক্যাল রিজনিং এটা তো অনেক সহজ একটা বিষয়, ওখানে কোয়েশ্চেনগুলো ভীষণই একদম জল ভাত আসে, তো আমি হয়ে যাবে, আমার ক্লাসেস করার কোনো দরকার নেই, মেরে পাস উतना दिमाग है कि मैं कर लूँगी खुद से। फिर हुआ क्या आप लोगों को पता है, পুরো লজিক্যাল রিজনিংয়ের পুরো টাইপ চেঞ্জ করে দিয়েছে। আমার এক্সামে আমি লজিক্যাল রিজনিং থেকে আমি একটা অ্যাটেন্ড করে এসেছি, আর 4টে ভুল। তো ক্যালকুলেশন ইজ, তাকে বাদ দাও। তো আমি লজিক্যাল রিজনিং আর ম্যাথ ছাড়া বাকি সাবজেক্টগুলো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো। ওকে, তো বাকি ছিল 2 মান্থ। ওকে, তো 2 মান্থসের মধ্যে আমি তখন স্টার্ট করলাম যে আমার আর কিছু এক্সট্রা করা উচিত। তো আমি স্যারদের কাছে সাজেশন নিলাম, আর দেন আমি মক দেওয়া স্টার্ট করলাম। তখন যখন 2 মাস বাকি তখন আমি মক মতলব পেপার নিয়ে এসে তখন স্টার্ট করবো। বই ভাবছি আমি কি কিনবো, কি মক দেওয়ার জন্য কি বই কেনা যায়, ব্লা ব্লা। তো তখন আমি করলাম, ঠিক আছে, তখন কিনলাম 2 মাস আগে মক। তো তখন শুরু হলো আমার ইউনিভার্সিটি থেকে প্রেশার। তখন আমার ভাইভা স্টার্ট হয়ে গেল, তখন আমার ইন্টারনালও স্টার্ট হয়ে গেল। লাইক এইদিকে মক রিভিশনস, ওইদিকে এক্সট্রা ক্লাস চলছে, আর এইদিকে আমার ইন্টারনাল, এদিকে ভাইভা, এদিকে সিলেবাস একদম মানে বুলেট ট্রেনের স্পিডে চলছে ইউনিভার্সিটিতে। আমি সিরিয়াসলি। আরেকটা কথা, আমি কি করতাম, আমি যখন ওই যে 4 মাসটা বলছিলাম তোমাদের, তো ওই যে আমার তো 75% অ্যাটেন্ডেন্স ছাড়া তো এক্সামে বসেই দেবে না আমার ইউনিভার্সিটি, আর আমার এরকম ছিল যে আমি গ্র্যাজুয়েশনটাও কমপ্লিট করবো আর পাশাপাশি ওটা আমার চাই। ওকে, তো আমি ওইদিকেও আমার মানে এক্সামে বসার ছিল আমার। ওকে, তো আমি কি করতাম, ক্লাস করতে যেতাম, আমার কানে ইয়ারফোন থাকতো, তো আমি কি করতাম ওই ক্লাসে বসে বসে স্যারেদের লেকচার না শুনে আমি আমার কোচিং সেন্টারে লেকচার শুনতাম, ওইখানে ম্যাথ কিছু কিছু মক দিতাম, মতলব যেগুলো অ্যাপের মক হতো মোবাইলে অবভিয়াসলি, ওই মকগুলো আমি তখন প্র্যাকটিস করতাম ক্লাসে বসে বসে। ওকে, আর আমি শুধু একবার হস্টেল একবার ইউনিভার্সিটি, একবার হস্টেল একবার ইউনিভার্সিটি আমাকে করতে হয়েছে, বিকজ একটা করে মেন পেপারের ক্লাসগুলো আমাদের কাউন্ট হতো, আর সাইড পেপার যেগুলো থাকতো ওগুলোর অ্যাটেন্ডেন্সের কোনো দাম নেই। তো আমি শুধু মেন পেপারগুলো করতে যেতাম, আর এরকম না যে মেন পেপার পরপর থাকবে, তো সাইড পেপার ঢুকিয়ে দিত ওরা। তো আমি ওইভাবে হস্টেল ইউনিভার্সিটি করতাম, আবার হস্টেলে গিয়ে পড়তাম, আবার ইউনিভার্সিটির ক্লাস করতাম, মক দিতাম, আবার যেতাম, এরকম করে করেছি। ওকে,
তো ২ মাস যখন বাকি ছিল এক্সামে তখন আমি মক দিচ্ছিলাম। আর তখন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, আমার অনেক কিছু ল্যাক আছে। তো তারপরেও দেখো বুদ্ধি দেখো, আমি ম্যাথ অ্যাটেন্ড করতাম না ওখানে। আমি মক দিতাম। ওখানে ম্যাথের পোরশন পুরো বাদ দিয়ে মানে মকগুলো দিতাম আমি। ঠিক আছে? দেখ रहे हो लापरवाही की नतीजा। যখন হয়ে গেল ওগুলো মোটামুটি মক তোমার ৩০ টা মতো হয়ে গেছিল মক দেওয়া। তো তারপরে আমার একটু কনফিডেন্স বুস্ট হলো। আর স্যারেদের মকগুলো দিতাম তো একটু কনফিডেন্সটা বুস্ট হলো। ওকে? আর তার কনফিডেন্স বুস্ট হতেই আমার কলেজের এক্সামের টাইম চলে আসলো। এবার সারা বছর আমি সিডিএর ওই সব কোচিং করে বেরিয়েছি। ওই এএনএম, জিএনএম পড়ে বেরিয়েছি। ওকে? আর ইউনিভার্সিটি পড়া আমি ঘন্টা পড়িনি না। ক্লাসে বসে আমি কোনোদিন শুনেছি। আর উপর সে আমার ইউনিভার্সিটিতে যারা ইংলিশ অনার্সের স্টুডেন্ট আছে তারা বুঝতে পারবে আমাদেরকে থিওরি পেপার দিয়েছিল। আর ক্রিটিক্যাল অ্যানালাইসিস, ক্রিটিসিজম, মডার্নিজম, ফেমিনিজম, দিস কাইন্ড অফ থিং। বুঝতে পারছো? যারা ইংলিশ অনার্সে তারা বুঝতে পারবে। তো এইসব জিনিসগুলো আমার ছিল। তো এরকম না যে গল্প আমি পড়ে নিলাম বা আমি শুনে নিলাম, বানিয়ে লিখে দিয়ে চলে আসবো, এরকম না। আমাকে প্রপার সেটার ব্যাপারে নলেজ লাগবে। ওকে? তো তারপরে শুরু হয়ে গেল ইউনিভার্সিটির ওইসব ফালতু জিনিস। তারপরে আমি ইউনিভার্সিটির দিকে একটু পড়া স্টার্ট করলাম। এইদিকে একটু মতলব লুজ হয়ে গেল। মানে করতে পারতাম না। তো কি করে ম্যানেজ করব বলো? ওকে, তারপরে আমি এক্সামের যখন মানে ১ মাস মতো টাইম ছিল তখনও আমি ডিপ্রেসড ছিলাম যে আমার এএনএম, জিএনএম এর এক্সাম আর ইউনিভার্সিটির এক্সামটা কি করে মানে কখন হবে? মানে মনে হচ্ছিল যেমন আগে দিয়ে দিয়েছিল ১৪ই জুন। আর আমার ইউনিভার্সিটি প্রত্যেকবার জুন মাসে এক্সাম কন্ডাক্ট করে। আমি শকড ছিলাম ভাই যে আমার কি হবে যদি একসাথে হয়ে যায়? আর হলো ওটাই। ওরা একসাথেই দিল। আমার এক্সামের ডেট আগে হয়ে গেছিল। মানে এএনএম, জিএনএম ১৪ তারিখ থেকে আর আমার এই কলেজের এক্সাম বলছিল ওরা যে ৪ তারিখের দিকে শেষ হয়ে যাবে তোমাদের এক্সাম। আমি একটু খুশি ছিলাম ১ম এর দিকে। ঠিক ছিল, একটু পড়ছিলাম, ঠিক আছে। লাস্টের দিকে একদম এক্সামের ১ সপ্তাহ আগে লিটারালি আমি জানতে পারলাম যে আমার এক্সাম আর এএনএম, জিএনএম এর এক্সাম মার্জড হয়ে গেছে। তো কান্না সিরিয়াসলি যেদিন রুটিন দিয়েছিল আমার কলেজ থেকে আমি প্রচুর কান্না করেছিলাম। ৩-৪ দিন আমার ইমোশনাল ব্রেকডাউন চলছিল। যে আমি কেন পড়লাম? আমি কেন ফর্ম ফিল আপ করেছিলাম? আমি কেন এসব করতে গেলাম? একসঙ্গে পারব না। আমি কি করে হবে একসাথে? দেন আমার আশেপাশের মানুষগুলো আমাকে অনেক বোঝালো। দেন আমি একটু কনসোল ফিল করলাম। দেন আমি আবার পড়তে শুরু করলাম। আমি ভাবছিলাম যে যা হবে দেখা যাবে। জাস্ট আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। আর বাকিটা উপরওয়ালার হাতে। তো ওটা ভেবেই আমি কলেজেটাও পড়ছিলাম, এটাও পড়ছিলাম। তখন মতলব আমার পিসিওডি আছে, ঠিক আছে? আমার হেলথ কন্ডিশন প্রচুর বাজে হয়ে গেছিল, প্রচুর বাজে। লিটারালি তখন আমি এক্সামের যখন ১ মাস বাকি, তখন আমার ফিজিক্যালিও আমি পুরো ব্রেকডাউন হয়ে গেছিল আমার। লাইক অনেক কন্ডিশন খারাপ হয়ে গেছিল। তো সেটাও আমার পড়াতে আসর করেছে। লাইক যখন আমার এক্সাম চলছিল, ইভেন আমার এএনএম, জিএনএম এর এক্সাম ছিল ১৪ তারিখ, ১৪ই জুন, হ্যাঁ? আর আমার এক্সাম ছিল ফ্রাইডে ছিল। আমার একটা এক্সাম ছিল ফ্রাইডেতে আর সানডে ছিল তোমাদের এএনএ-জিএনএ এর এক্সামটা। ওকে? তো ফ্রাইডেতে যে এক্সামটা ছিল, সেইদিন সকালবেলায় আমার শরীর অসুস্থ করে, আমার পিরিয়ড হয়ে যায়। আর এত পরিমাণে পেটে ব্যথা করে, সেইদিন আমার সেই কলেজের এক্সামটা আমার খারাপ গেছে ওইজন্য। আর আমি সেই ২ দিন, তার আগে ২ দিন আমি তো এই ছিল আমার সিচুয়েশন ওই সময়ে। ওকে? সো এবার তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি ম্যানেজ কি করে করতাম। টিপস অ্যান্ড ট্রিকস। ওকে? তো তোমাদের মধ্যে যারা কলেজের স্টুডেন্ট আছো, যারা ক্লাসেস মেইনটেইন করে ফার্স্ট অফ অল তো যারা এখন অ্যাডমিশন নাওনি, যারা নিউ আছো, ওকে? তো তাদেরকে আমি অ্যাডভাইস করব তোমরা এমন একটা ইউনিভার্সিটি বা এমন একটা কলেজে অ্যাডমিশন নাও যেখানে তোমাদের অ্যাটেন্ডেন্সের জন্য কোনো প্রবলেম করবে না। ওকে? লাইক যেখানে কোনো ম্যান্ডেটরি অ্যাটেন্ডেন্স থাকবে না। দেয়ার আর মেনি কলেজেস আউট দেয়ার যেখানে তোমার কোনো অ্যাটেন্ডেন্স নিয়ে ওরা কোনো ঝামেলা করবে না। তো তোমরা সেইরকম কলেজে অ্যাডমিশন নেবে। সে শুধু এএনএম, জিএনএম বলে না, যেকোনো এক্সামের প্রিপারেশন তোমরা নিতে পারবে যদি তোমরা ওরকম কোনো কলেজে নাও। ওকে? আর সেকেন্ড অফ অল যারা আমার মতো ফেঁসে গেছো অলরেডি, তারা কি করবে? লিসেন, তোমরা যেগুলো মেইন পেপার, ঠিক আছে? ওগুলো করবে, হ্যাঁ? আর যখন সাইড পেপারের ক্লাসগুলো চলবে, তোমরা লাইব্রেরি চলে যাও। তোমরা কাছাকাছি হস্টেল থাকলে হস্টেলে চলে যাও। ওকে? তোমরা অন্য কোনো রুমে চলে যাও। দেন তোমরা ওখানে গিয়ে স্টাডি করো। তুমি যে এক্সামের জন্য পড়ছো, সেটার জন্য স্টাডি করো। ওকে? আমি সেটাই করতাম। অ্যান্ড দ্য সেকেন্ড পয়েন্ট, ওকে? সেকেন্ড পয়েন্ট ইজ তোমাকে এটা ভাবলে হবে না যে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, আমি বন্ধুদের সঙ্গে টাইম স্পেন্ড করতে পারছি না, আমি এটা পারছি না, আমার লাইফ থেকে সব হারিয়ে গেছে, ব্লা, ব্লা, ব্লা। তো এরকম ওইসব ভাবলে চলবেই না। তোমাকে এটা ভাবতে হবে যে তুমি অ্যাট দ্য সেম টাইমে দুটো ডিগ্রি অ্যাচিভ করতে যাচ্ছ। তো তোমাকে একটা এক্সট্রা অর্ডিনারি লাইফ বিলং করতে হবে। তুমি একটা নরমাল লাইফ বিলং করে একটা এক্সট্রা অর্ডিনারি কাজ হাসিল করতেই পারো না। ওকে? তো তোমাকে এক্সট্রা অর্ডিনারি এফোর্টও দিতে হবে, তার তোমার হাদ সে বাহির যাকে তোমাকে এফোর্ট দিতে হবে। লাইক আমার যখন এক্সামের ৫ মাস মতো বাকি ছিল, ৫-৬ মাস। ৬ মাস তুমি ধরে নাও, ঠিক আছে? ৬ মাস যখন ছিল তখন আমি টোটাল আমার অ্যাভারেজ, ঠিক আছে? আমার ঘুম হতো মোটামুটি ৪ ঘন্টা, ৪ থেকে ৫ ম্যাক্সিমাম টাইম আমার এরকম গেছে যে আমার ৪ ঘন্টা আমি ঘুমাতাম, ঠিক আছে? আর যখন এক্সামের আমার ৫ মাস টাইম ছিল, তখন আমি ঘুমাতাম ৪ ঘন্টা, ৪ ঘন্টা বা বিলো ৪ ঘন্টা, ওকে?
আর যখন এক্সামের ওই ৩ মাস মতামত টাইম ছিল, ৩ মাস আগে থেকে, তখন তো আমার ঘুমের schedule তুমি জিজ্ঞেসই করো না। তখন আমি কি করতাম, ইউনিভার্সিটি থেকে সারাদিন এসে ক্লান্ত হয়ে যেতাম। তো এসে হয়তো একটু শুয়ে পড়লাম। দেন আবার পড়তে শুরু করলাম। পড়ছি। আর আমাদের ইউনিভার্সিটি 10 to 5 ছিল। ওকে? তো আমি হয়তো ৭ টার সময় পড়তে বসলাম। পড়ছি। তারপর রাত ১১টা-১২টার দিকে একটু ঘুমিয়ে গেলাম। ওকে? একটু ঘুমিয়ে যাওয়ার পর কিছু ঘন্টা ঘুমানোর পর আমি আবার উঠে পড়লাম ২টোর দিকে। ২টো থেকে আবার পড়ছি সকাল তোমার ৮টা পর্যন্ত। ওকে? আর তখন আমি কি করতাম, তখন আমি রিভিশনগুলো করতাম। ওকে? এগুলো আমার হেল্প করতো রিভিশনে, অনেক একটা লম্বা টাইম পেয়ে যেতাম। হ্যাঁ? অ্যান্ড দেন তারপরে ৮টা পর্যন্ত রিভিশন করার পরে হয়তো একটু ব্রেকফাস্ট করলাম। তারপর সেকেন্ড রাউন্ডের জন্য পড়তে বসলাম। তারপর হয়তো ১০টা পর্যন্ত পড়লাম। তারপর আমাকে ইউনিভার্সিটি যেতে হতো। দেন ইউনিভার্সিটিতে গিয়ে আমি যে টপিকগুলো পড়েছি, রিভিশন করেছি সকালে, সেগুলোকে আমি মক দিতাম। সেই টপিকের উপরেই আমি মক দিতাম। সেই সাবজেক্টের উপরে আমি মক দিতাম। ওকে? হলো। তারপর ইউনিভার্সিটিতে হয়তো টাইম পাচ্ছি, মক দিয়ে নিচ্ছি। ইউনিভার্সিটি থেকে টাইম পাচ্ছি, একটু এসে খেয়ে নিলাম, একটু এসে হয়তো আবার একটু কিছু বই খাতা খুলে নিলাম, পড়ে নিলাম। আর ইউনিভার্সিটিতে আমাদের ১টা থেকে ২টো পর্যন্ত লাঞ্চ টাইম চলতো। তো আমি লাঞ্চ করতে যখন আসতাম আমার রুমে, তো আমি লাঞ্চ করতাম, লিটারালি খেতাম আর তখন আমি ক্লাস চলতো আমার। ইয়েস। বা আমি বই তো উল্টাতে পারতাম না তখন না। তো আমি হয়তো লেকচার শুনে নিলাম কোনো কিছু, বা মক আমি দিচ্ছি। এই টাইপের কিছু করতাম আমি। ওকে? তারপরে যখন ইউনিভার্সিটি কমপ্লিট হয়ে গেল, ৫টা বেজে গেল, তারপর আসতাম আবার সেই সেম রুটিন। এইভাবে আমি ম্যানেজ করেছি। আর বিশ্বাস করো, তোমরা যারা এই কাজটা একসঙ্গে করছো না, হ্যাটস অফ টু ইউ ইয়ার। মতলব আমি জানি আই বিন থ্রু দেয়ার। এতটা কষ্ট হয়, এতটা তুমি ডিট্যাচ ফিল করো দুনিয়া থেকে, এতটা তুমি স্যাক্রিফাইস করতে হয় তোমাকে প্রত্যেকটা কিছু ইন টার্মস অফ এভরিথিং, লাইক ফ্রেন্ডস, এনজয়মেন্ট, এন্টারটেইনমেন্ট, ফ্রি টাইম, স্লিপ, সব কুছ, হেলথ। তো যদি তুমি এক্সট্রা অর্ডিনারি কিছু অ্যাচিভ করতে চাও, তো তোমাকে এটা করতে হবে। ওকে? আরেকটা কথা, তোমরা যারা এভাবে করতে চাইছো, ঠিক আছে? তোমাদের বিভিন্ন, আমার মতো সিচুয়েশন তো সবার থাকবে না, না? আরো অনেকের অনেক রকম সিচুয়েশন আছে। লাইক কেউ বাচ্চা সামলে করছো, কেউ সংসার সামলে করছো। ঠিক আছে? তো সবার জন্য একটা সেম কথা বলব, হ্যাঁ? তোমরা পড়ছো, এক্সট্রা টাইম দিচ্ছ, ঘুম ত্যাগ করছো, ঠিক আছে, ওকে। বাট একটা জিনিস তোমার হাতে আছে, একটা জিনিস তুমি করতে পারো, চাইলেই করতে পারো। সব কিছুর মধ্যে আফটার এভরিথিং সেটা হচ্ছে তোমার ফুড। তোমার ফুডটাকে তুমি কন্ট্রোল করতে পারো। তো আমি সাজেস্ট করব যে সেই টাইমটাতে তোমাদের যাদের মেডিসিন চলছে, মেডিসিন স্কিপ করবে না। সে যেকোনো মেডিসিন, তোমরা মেডিসিন কখনো স্কিপ করবে না যে ভুলে গেলে, এরম না। ফার্স্ট প্রায়োরিটি শুড বি মেডিসিন অ্যান্ড ইউর বডি। না, তোমার বডি যদি সুস্থ থাকে তবে না তুমি ভালো প্রিপারেশন নিতে পারবে, রাইট? তো তোমাকে ফার্স্ট সুস্থ থাকতে হবে। সেজন্য তুমি হেলদি খাবে, খাবার স্কিপ করবে না। আমি তো হস্টেলে থাকতাম, মিল স্কিপ করে আমার এত এক্সামের আগে আমার প্রচুর বাজে অবস্থা হয়ে গেছিল, প্রচুর। লাইক এক্সামের আগের দিন আমি প্রচুর অসুস্থ হয়ে গেছিলাম। এক্সাম যখন দিতে যাচ্ছি সেই দিনও আমার হালাত প্রচুর খারাপ ছিল। তো আমার মতো যেন তোমাদের না হয় তাই বলছি। তোমরা ফুডটাকে স্কিপ করবে না, হেলদি খাবে। জাঙ্ক বাইরে কিছুটা সময় জাঙ্ক খাবে না, ওকে? তোমরা বিভিন্ন অ্যাথলিট যাদের দেখবে তোমরা, তাদের দেখবে তাদের স্ট্রিক্ট ডায়েট থাকে, ওকে? তো একটা তোমারও তো তুমিও তো সেই ম্যারাথনই দৌড়াচ্ছ না? তোমারও তো লাইফটা এটা ম্যারাথনই না? তোমার জার্নিটাও তো একটা ম্যারাথন না? তো তোমাকেও হেলদি থাকতে হবে। তোমাকেও তোমার ফুডের ব্যাপারে, তোমার ডায়েটের ব্যাপারে কনসিয়াস হতে হবে। তোমাকে হেলদি ফুড চয়েস করতে হবে, তোমাকে হেলদি ফুড চুজ করতে হবে। তোমাকে জাঙ্ক খাওয়া চলবে না। কারণ এক্সেসিভ জাঙ্ক যখন তুমি খাবে, তখন তোমার শরীর অসুস্থ করবে। আর তুমি একদিন শরীর অসুস্থ করলেই বুঝতেই পারছো, ৪ টে ক্লাস আর ৫ টা মক টেস্ট তোমার বাদ। তুমি এইভাবে ভাববে, ওকে? তো স্টে ব্লেসড, স্টে হ্যাপি। আর আমার জার্নিটা আমি যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো তোমরা জানাবে, ওকে? আর তারপরেও আমার জার্নির ব্যাপারে কোনো কিছু জানার থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, ওকে? আর হ্যাঁ, তোমরা যদি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে টিপস অ্যান্ড ট্রিক্স এর ব্যাপারে জানতে চাও, তো আমাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবে। আর তোমার প্রবলেমগুলো বা তোমার যা কিছু তুমি ফেস করছো, তো তুমি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু সর্ট ইট আউট, জানাবে। আর তোমরা নেক্সট কি বিষয় ভিডিওটা চাও, তোমরা ওটাও কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, তোমাদের মধ্যে যারা ভ্লগ ভালোবাসো তাদের জন্য বলছি, আমি কলকাতা গেছিলাম। আমি কলকাতা থেকে হস্টেল থেকে মুর্শিদাবাদ বাড়িতে শিফট করলাম, ওকে? তো আমি কলকাতায় গিয়ে কি করলাম, কোথায় ঘুরলাম, ফ্রেন্ডসদের সঙ্গে কীভাবে দেখা করলাম, সব কিছুই আমি রেকর্ড করেছি। তো তোমরা যদি কিউরিওসিটি কমেন্ট সেকশনে দেখাও, তো আমি মোটিভেশন পাবো সেটাকে এডিট করে আপলোড করার জন্য। তো তোমরা যদি কিউরিয়াস হয়ে থাকো, তো তোমরা সেটা কমেন্ট সেকশনে জানাবে, ওকে? আজকের জন্য এইটুকুই। টাটা।